তা আগেও বলেছে, মনে করুন আমার একার দ্বারা সব কাজ হচ্ছে না, রাজ্য সরকার মনে করলে আরেকটা দিতে পারে সহায়ক। বিএলওদের চাপ আর দিবে কে? বিএলওদের মানে বিএলওদের উপরে চাপ দেবে রাজ্যের সরকারে, যেখানে যে সরকার সেখানে যে চাপ দেবে। কেন্দ্রের একটা চাপ কি, এদিক ওদিক করলে তোমার চাকরি যাবে। রাজ্যের চাপ কি, যা বলবো তার ভোটার লিস্টের নাম তুলতে হবে। বিএলওরা পড়েছে এই জটিল পরিস্থিতিতে। রাজ্যের তরফ থেকে তাদেরকে বলা হচ্ছে যা বলবো তাই করতে হবে, মরা জীবন্ত নেই থাকা দেখানো যাবে না। আবার নির্বাচন কমিশন বলছে আইনের বাইরে নিয়মের বাইরে কাজ হলে তোমাদের কেস হবে। এই জায়গায় দাঁড়িয়ে বিএলওরা বড় সমস্যায় পড়েছে। তার জন্যে কাজের ভারের যেমন একটা সত্যতা আছে, পাশাপাশি প্রচন্ড কাজের চাপ, এটা একটা অজুহাতও আছে ভয় থেকে বাঁচতে, বিপদ থেকে বাঁচতে, আবার রাজনৈতিক চাপ থেকে বাঁচতে। তারা রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মচারী। রাজ্য যদি মনে করে তাদের বিরুদ্ধে বদলা নেবে, তা তারা কোথায় যাবে? তারা দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গে ডাক্তার, শিক্ষক কারো প্রতিবাদে রাজ্যের কোনো কর্ণপাত হয় না। ফলে পশ্চিমবঙ্গের আজকে কর্মচারী কুল তাদের রুটি রুজির জন্য, সংসার পরিচালনার জন্য প্রচণ্ডভাবে ভীত হয়ে প্রতি বিষয়ে রাজ্য সরকারের কাছে তারা আত্মসমর্পণ করছে। কংগ্রেসকে আক্রমণ করে কি করবে? কালকে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যটা পার্লামেন্টে যেটা দিয়েছে সেটা সকলে শুনবেন, তাহলেই বুঝে যাবেন যে কে কাকে আক্রমণ করছে, কে বন্দে মাতরম নিয়ে ব্যবসা করছে। বন্দে মাতরম কি একটা এখন বিজেপি পার্টির কাছে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আমরা বাংলার, এটা প্রমাণ করানোর একটা অস্ত্র। মমতা ব্যানার্জি পেয়ে গেছে যে দেখো বন্দে মাতরমকে অপমান করছে, আর প্রিয়াঙ্কা গান্ধী প্রমাণ করে দিয়েছে বন্দে মাতরমের আদি কি অন্ত কি, বন্দে মাতরম কেন। আরো যদি চান আরো বলতে পারি, চলে যান এখান থেকে বেশি দূর না, লালগোলা। এই লালগোলাতেই বঙ্কিমচন্দ্রের এই আনন্দমঠ লেখার প্রেক্ষাপট, সেখানে বসেই তিনি আনন্দমঠ লিখেছেন। লালগোলায় রাজবাড়ি, বীরেন রায়দের পরিবার ছিল সেখানটায়, রায়দের রাজবাড়ি। সেখানে সন্ন্যাসী বিদ্রোহীরা সেই রাজবাড়ির পিছনে একটা জায়গায় জড়ো হতো, কলকালি নাকি একটা নদী, সেইখানেই তাদেরকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য শিক্ষা দিত সেই রাজ পরিবারের একজন পুরোহিত। সবকিছু দেখে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন এই আনন্দমঠ, যেখানে তিনি বলতে চেয়েছিলেন যে রাজবাড়িতে যে কালী মূর্তি আছে, সেই কালী মূর্তিতে সেই সময় নাকি প্রার্থনা হতো, প্রেয়ার হতো বন্দে মাতরম নামে। সেই বঙ্কিমচন্দ্র যিনি এই মুর্শিদাবাদ জেলার, এই যে দেখছেন এই জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন, এই স্কোয়ার ফিল্ডের ওই পাশটা যে বাড়িটা, ওই বাড়িটাতে তিনি থাকতেন। এই স্কোয়ার ফিল্ডের মাঠে থেকে অপমান করা হয়েছিল। তিনি যাচ্ছিলেন এই তার বাংলোতে যাচ্ছিলেন মাঠ ধরে পালকিতে চেপে, ব্রিটিশরা ক্রিকেট খেলছিল, তারা তাকে যেতে দেয় না, তাকে অপমান করে। তার জন্য বঙ্কিমচন্দ্র কোর্টে কেস করে, সেই ব্রিটিশ সামরিক বাহিনীর অফিসারকে ক্ষমা চাইতে হয়। অনেক ঘটনা, সব ঘটনা এই মুর্শিদাবাদের। বন্দে মাতরমকে ভারতবর্ষের কংগ্রেস পার্টি প্রথম বন্দে মাতরমকে স্বীকৃতি দিয়েছে। 1937 সালে প্রথম কংগ্রেস পার্টির যে সভা হয়, বর্ধিত এআইসিসি সেশন অধিবেশন হয়, সেখানে বন্দে মাতরমকে গাওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার নেতৃত্ব দিয়েছিলেন। সেই বন্দে মাতরম তখন থেকে চলছে। বিজেপির সঙ্গে বন্দে মাতরম কোনো সম্পর্ক নেই। বন্দে মাতরমে যে 4টা স্ট্যান্ডার যেটা স্ট্যান্ডার নেওয়ার কথা বলছি, যে 2টো স্ট্যান্ডার নেওয়া হয়েছে, সেটা সিডাব্লিউসির সর্বসম্মত অনুমতিতে নেওয়া হয়েছে। সেই সিডাব্লিউসির কমিটিতে সর্দার বল্লভভাই প্যাটেলও ছিলেন, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন নেই কাজ তো খই ভাজ। দেখাতে হবে বিজেপিকে যে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে কংগ্রেস কিছু করেনি, ভারতবর্ষের সংবিধানে কংগ্রেস কিছু করেনি, সব করেছে বিজেপি আর বিজেপির পূর্বসূরীরা, যারা ব্রিটিশ আমলে ইতিহাস বলছে যে ব্রিটিশ আমলে এই বিজেপির পূর্বসূরী হিন্দু মহাসভা আরএসএস, তারা ব্রিটিশের দালালি করত, তারা কোনোদিন বন্দে মাতরম জয়ধ্বনি দেয়নি। আজ তারা কংগ্রেসে খাটো করার জন্য পার্লামেন্টে যেহেতু সংখ্যাধিক্য আছে, বাতালা মেরে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। অতএব তারা নিজেরাই জানে না ইতিহাস কি। না হলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতবর্ষের মুখ্যমন্ত্রী কখনো বঙ্কিমদা বলতেন না, কমসে কম ঋষি বঙ্কিমচন্দ্র বলতে পারতেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচয় ছিল ঋষি বঙ্কিমচন্দ্র, সেটা তো বলেননি, বঙ্কিমদা বলছেন। যেন মনে হচ্ছে তার পার্টির ক্যাডার। এইভাবে অপমান কেন? যা বলতে জানে না বলবেন না,
বলবার সময় জেনে ভালো করে জেনে বলবেন, এটা তো ভাবা উচিত। এটা একটা অপমান আমি মনে করি। আমি এই বাংলার, এই মুর্শিদাবাদের, যেখানে এই বন্দে মাতরম প্রথমে রচিত হয়েছিল, এই মুর্শিদাবাদের লালগোলায়, এখনো সেখানে যে গেলে দেখতে পাবেন সেই মন্দির আছে, সবকিছু আছে। আমি তাই ভারতবর্ষের সরকারকে, পশ্চিমবঙ্গের সরকার কাছে আমি দাবি করছি, চিঠিও লিখবো, যে এই যে বঙ্কিমচন্দ্র যেখানে বসে বন্দে মাতরম লিখেছিলেন, সেইটাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে তার রক্ষণাবেক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার ইতিহাস সমস্ত কিছুকে রক্ষা করার ব্যবস্থা করা হোক। কিসের যে কোথায় দেখা যায় না দেখা যায় এগুলো দেখবে, শুধু দেখবে নির্বাচন কমিশন। আমি এখান থেকে একটা রাজনৈতিক দলের একটা ব্যক্তি কি দেখবো? আমরা তো জানি পশ্চিমবঙ্গে চুরি বাটপাড়ি, ভোটার লিস্টে কারচুপিটা পশ্চিমবঙ্গের রেওয়াজ। তাই সেখানটায় ভোট মানুষ দিতে পারে কিনা সেটাই জানে না। চুরি চামারি, ভোটের কাউকে পাওয়া যাচ্ছে না, আনতে সে তো পরের কথা। ভোটের দিন ভোটই দিতে পারেন এখানকার পশ্চিমবঙ্গের বহু মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। এগুলো দেখবে তো নির্বাচন কমিশন, তাদের কাছে আমরা তো সেই দাবি করেছি। জানেন, এটাও নির্বাচন কমিশনের দেখার বিষয়। নির্বাচন কমিশন এসআইআর করবে বলেছে, তাই নির্বাচন কমিশন দেখবে কোন রাজ্য করছে, কোন রাজ্য করছে না। কোন রাজ্য যদি টাকার অভাবে না পারে, নির্বাচন কমিশন সেগুলো দেবে, তাদের সঙ্গে আলোচনা করবে, কেন্দ্রের সঙ্গে আলোচনা করবে। এখানে আমরা কি বলতে পারি? আমরা একটা জিনিস চাইবো, আমাদের ডিমান্ড একটাই, যে বৈধ ভোটারকে অবৈধ যেন করার চেষ্টা না করা হয়। এসআইআর এর নামে মানুষের ভোট দেওয়ার অধিকার যেন কেড়ে নেওয়া না হয়। কারণ এর আগেও এসআইআর হয়েছে, এখনো এসআইআর হচ্ছে। এর আগে যখন এসআইআর হয়েছে ভারতবর্ষের মানুষ টের পায়নি, এখন এসআইআর হচ্ছে সর্বত্র, এক সাজো সাজো রব, গেল গেল রব। এটা কিন্তু নির্বাচনের কোনো মরশুম হতে পারে না। নির্বাচন মানে একটা গণতন্ত্রের উৎসব। সেই উৎসবের আগে এই উত্তেজনা, সেই সঙ্গে এই অনিশ্চয়তা কখনো নির্বাচনের, সুস্থ নির্বাচনের জন্য কাম্য হতে পারে না। যদি করে থাকে তো প্রশাসনের ব্যর্থতা এটা দেখবে প্রশাসন। আমরা জানি না, এই তথ্য আমাদের কাছে নেই, যদি থাকে আমরা সেসব জায়গায় যারা দায়িত্বে তাদেরকে বলবো। এর নকল, সব কিছুই নকল হয় এখানটায়, তো পরিচয়পত্র নকল হবে, এটার মধ্যে অস্বাভাবিকতা কি আছে? ভোটার নকল, পরিচয়পত্র নকল, সবই হবে পশ্চিমবঙ্গে। যতক্ষণ পশ্চিমবঙ্গে তৃণমূল আছে আর এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, এই বাংলায় সব সম্ভব। দেখুন, কার কি এ প্ল্যান বি প্ল্যান জানি না, তবে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেছে বিজেপি। বিজেপির কাছে শিক্ষা নিয়ে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে মমতা ব্যানার্জি। দিদি আর মোদির এখানে অদ্ভুত রকমের মিল। সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেছে বিজেপি, আজ থেকে নয়, 100 বছর ধরে। আর বিজেপির কাছে শিক্ষা নিয়ে এই পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোথাকার টাকার, কিসের টাকা, ওই নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বহু ধর্মপ্রাণ মানুষ এটার সঙ্গে জড়িত হয়েছেন, ধর্মীয় আবেগ বহুত বড় কাজ করেছে। মাথায় ইট নিয়ে এমনি এমনি কেউ যায় না। তাদের মনে হয়েছে যে এটা একটা ধর্মীয় কাজ করছে, তাই তারা গেছে। কিন্তু তার আড়ালে, সামনে ধর্মের আচ্ছাদন রেখে তার আড়ালে কে কি করবে সেটা আজ নয়, ভবিষ্যৎ তার প্রমাণ দেবে। এখন আগ বাড়িয়ে সেটা বলার তো সময় আসেনি। কিন্তু মানুষ তার চাঁদা দিয়েছে, কেউ 100 টাকা 200 টাকা, এটা কোনো লুটের টাকা নয়, মেহনতের টাকা তারা দিয়েছে। তারা মনে করেছে আমরা ধর্মীয় দায়িত্ব পালন করছি, তারা মনে করেছে আমরা ফরজ আদা করছি, তাই তারা দিয়েছে। সবকিছুকে বিকৃত করা চলবে না। মাথায় করে ইট নিয়ে যারা এখানটা এসছে, তারা মনে করেছে আমি ধর্মীয় দায়িত্ব পালন করছি। তারা কিন্তু কোনো নাটক করতে আসেনি। তাদেরকে সামনে রেখে কে নাটক করে সেটা বাংলার মানুষ দেখেছে। মমতা ব্যানার্জি তার সব থেকে উজ্জ্বল উদাহরণ। হিজাব পরে নাটক, চণ্ডীপাঠ করে নাটক বাংলার মানুষ দেখে নিয়েছে। কিন্তু যারা প্রকৃত ধর্মপ্রাণ, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, তাদের ধর্মপ্রাণের মানসিকতা নিয়ে, ধর্মীয় আবেগকে নিয়ে কখনো বাজে কথা বলতে নেই। সে বিজেপিকেও বলবো, টিএমসিকেও বলবো, সবাইকে বলবো। না, এটা রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে, কারণ রাজ্যের সব সংস্থাগুলোর হাতেই সবারই নথিপত্র। এখানকার মিউনিসিপ্যালিটি, এখানকার কর্পোরেশন, এখানকার হেলথ, এখানকার বার্থ সার্টিফিকেট কে দিবে? রাজ্যকে তো দিতে হবে। রাজ্য দিলেই ঝামেলা মিটে যাবে। এটা রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে, এটা কাউকে দয়া করা নয়। যখন রাহুল গান্ধী এটা নিয়ে প্রতিবাদ করেছিল, আপনি চুপ ছিলেন। যখন রাহুল গান্ধী ভোটের অধিকার যাত্রা বার করলো বিহারে, আপনি চুপ ছিলেন, কোনো সমর্থন করেননি। যখন বিহারে রাহুল গান্ধী বা নেতৃত্বে বা অখিলেশ যাদবের নেতৃত্বে, এই আমাদের লালু প্রসাদ যাদবদের নেতৃত্বে
হ্যাঁ, তেজস্বী যাদবের নেতৃত্বে যখন ভোট হচ্ছিল তখন বিজেপির বিরুদ্ধে কাউকে ভোট দিতেও বলেননি আপনি। বিজেপি ভোটে জেতার পর আপনি বিরোধীদের সমালোচনা করতে ছাড়েননি। আপনি কার? আপনি কখনো বিজেপিকে ডিস্টার্ব তো করেননি। এসআইআর নিয়ে কখনো বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন? আপনি বলেছিলেন না এসআইআর করতে দেব না, আমি থাকতে কিছু হবে না, রক্তগঙ্গা বয়ে যাবে। আপনার সরকার সব থেকে বেশি নির্বাচন কমিশনকে সাহায্য করছে এবং আপনি বলছেন কেন্দ্রের সঙ্গে আমার কিন্তু সহযোগিতা চলবে, সেখানে কিছু হবে না, বাকি রাজনীতি যেখানে আছে থাকবে। আজকে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে শুধুমাত্র আপনার সহযোগিতায়, আপনার সরকারের সহযোগিতায়। আপনার সরকারের কর্মচারী এসআইআর করছে, অথচ আপনি বলেছিলেন এসআইআর করতে দেব না। আপনি বলেছিলেন আপনার দলের লোকরা বলেছিলেন রক্তগঙ্গা বইবে। আপনি বলেছিলেন ওয়াকআপ ওয়াকআপ আইন চালু করতে দেব না। সবই প্রথমে আপনি উত্তেজিত করেন মানুষকে, সবই মেনে নেন আপনি, কারণ আপনি কখনোই চান না বিজেপির সঙ্গে আপনার প্রকৃত অর্থে কোনো সংঘাত হোক। তাই এ বাংলায় ওয়াকআপ নিয়ে অনেক আওয়াজ উঠেছে, অনেক ঢোল বাজালেন, অনেক চিৎকার চেঁচামেচি করলেন। ওয়াকআপের জন্যে আজকে মুসলমান সমাজের মধ্যে কি রকম দুশ্চিন্তার ছায়া পড়েছে আপনি তা দেখার চেষ্টা করুন, তা তো করছেন না আপনি। ওয়াকআপ সম্পত্তি হাতছাড়া হয়ে যাবার প্রবল সম্ভাবনার মুখে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ। শতাব্দী প্রাচীন মানুষের ওয়াকআপের অধিকার হারাতে চলেছে আজকে। আপনার মাথা ব্যথা নাই? আপনার জন্য এই 12টা বাজলো। আপনি বলেছিলেন ওয়াকআপ আইন চালু করতে দেব না। আপনি বিধানসভায় কিন্তু ওয়াকআপ আইন চালু করতে দেব না বলে কোনো প্রস্তাব পাশ করেননি। আপনি চোরদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট যান, কিন্তু ওয়াকআপের বিরোধিতা করে কোনো কোর্টে যাননি। অথবা ঢপের কীর্তনাদ চলবে না আপনার। কে ডিটেনশন ক্যাম্প করতে বলেছে? আমরা কি এখানে বসে আছি? মুখ্যমন্ত্রী চাইলেও ডিটেনশন ক্যাম্প এখানে হবে না, সব মেরে এমনি ভেঙে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এখন দেখছে হাওয়া খারাপ, সংখ্যালঘু মানুষ পাশ থেকে পালাচ্ছে, এবার আবার সেই এনআরসি, আবার ডিটেনশন ক্যাম্পের নাম করে সে তাদেরকে ধরে রাখার চেষ্টা করছে। এই তো গল্প। বারবার ঘুঘুতে তো ধান খায় না। এবার পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষ যাদেরকে মুখ্যমন্ত্রী বলেছিল দুধেল গাই, সে দুধেল গায়ের লাত ওর মুখে পড়বে।